একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে? বুড়ি একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধল না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তুই চাইলেই তো পারতি বিয়েটা আটকাতে। আটকালি না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসর রাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তুকারি শুনতে হবে এইটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। হে ইউ, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আবার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস। তোর সেই চাওয়া কখনই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে, সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস আবরার খান। আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে আপনার মতো এত নিচু মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বললেন? আমি আপনাকে হাত করতে চাইছি? হা হা হা, হাসালেন মিস্টার শ্রেয়াস আবরার খান। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলের এই শিক্ষা! সি সি সি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু আপনার মধ্যে নেই। এই কথা বলার সাথে সাথেই শান আমাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আবরার শানের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে হচ্ছে এখনই তোর গলায় ছুরি চালিয়ে দেই। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুকে একজন নামকরা লেখিকা। 2025 সালের বইমেলায় ওর বই বের হবে। সামান্যার নখের যোগ্যতাও তো তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসে শানকে থাপ্পড় দিয়ে বললেন, সি শান সি, আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসর রাতে তুমি বউয়ের গায়ে হাত তুলেছ, তার সাথে তুই তুকারি করছ। তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতেও পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় আমি বিয়ে করেছি, তাই বলে ভেবো না অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসেবে না মানো, অন্তত সিনিয়র হিসেবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে শানের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবার ভেবে দেখলে না এর পরিণতি ঠিক কী হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন বাইরের মেয়ে নয়, শরীয়ত মোতাবেক ও এখন এ বাড়ির বউ, শানের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, শানের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলেমেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেকেই শিক্ষা দিতে পারি নাই। তুই এই রুম থেকে চল, এইখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছাটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছেটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিহ্বাটা লকলক করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবার বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2 থেকে 3 বার বললে তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ করো।
পেটে ক্ষুধা, মুখে সৌজন্যতা বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এদিকে বসো, আমি খাইয়ে দেই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যার সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিনই তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখের মায়ায় আমি ডুবে গিয়েছিলাম। তখনই আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা জেগেছিল তোকে শানের বউ করার। কিন্তু তুই যে শানের সিনিয়র ছিলি, তার জন্যই আমার ইচ্ছাটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আজ যে তুই শানের স্ত্রী, শান তোকে মানুক বা না মানুক, তুই শানের বউ হয়ে না, সামিরের মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হবার ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যে করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। ম্যাম, যতই পুরনো কথা ভুলতে বলুক, নিজের অতীত কি এত সহজে ভোলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি কুয়াশা মীর, রনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা কুয়াশা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যদের মতো আমারও হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাবা মা মিলে ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎ আম্মুর চিৎকারে চোখ খুলে দেখি বেসামালভাবে একটা ট্রাক আমাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারেনি আমার মা বাবা। চোখের সামনে 2টা তাজা প্রাণ শেষ হয়ে যেতে দেখেছি। তারপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন, প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। শুধু দিন শেষে আমার বাবার বলে যে একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম, বাবা সবসময় বলতো, এখানেই শেষ নয় মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাচ্চার মতো বাঁচতে হবে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে নিলামে ওঠানো হয় কার কাছে আমি থাকবো এই নিয়ে। চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকে আমাদের ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার ওপর অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেই প্রশ্ন করি, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে আমার মামা সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মামি আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তার ছেলেমেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া লাগতো। মামা ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এ সময়টায় মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার করতে হতো। আমি আসার পর থেকে কাজের মহিলাকে ছাঁটাই করে দিয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবে ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়তাম। সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়েছি, চোখে মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখি মামি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি নবাবের বেটি, বেলা কয়টা বাজে? সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন? বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর বাবা মার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘরে এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেই বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকুও পাই না আমি।
একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুড়ে খেতে পারে, মাস গেলে হাত খরচের টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন জামা কাপড় পায়, অথচ আমি নিজেদের লোক হয়েও এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এইটা বা কম কিসে? আপনি ভুলে যাবেন না মামার যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি। অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানা করিও আমি পাই না। সেই হিসেবে আমি আমারটা খাচ্ছি, আপনার বা মামার কারো অন্যই ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের ওপর কথা বলতে না পারিস। এ কথা বলে মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল কেন বাবা মায়ের সাথে আমারও মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারিদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ঠিক আছে ম্যাম। এখনও ম্যাম বলবি? আমি না হয় স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলে কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতো আমার একটা মেয়ে, মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু, এই তো আমার লক্ষ্মী মেয়ে। এবার চল তো, তাড়াতাড়ি নামাজ পড়ে নে। বাসায় আর কেউ পড়ে না নামাজ? সামিরা পড়ে, আর বাকি দুজন তাদের নাকি এখনও নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটাও বোঝে না মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকু দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মনের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি। ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু তুমি চিন্তা করো না তো, এইসব রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবেমাত্র চুলায় পানি বসিয়েছি, এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পিছনে ফিরতে দেখি শান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দেব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই শ্রেয়াস আবরার শানের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হারে হারে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার শ্রেয়াস আবরার শান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এরকম সিগারেটের গরম ছ্যাঁকা, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যাস আমার আছে। বাবা মা মরা মেয়ে কিনা, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববে না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলে গরম পানি শানের বুকে ছুঁড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কী করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয়ই জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুঝে সহ্য করে যাব? কখনই না। আপনি একটা দিলে আমি 10টা দেব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন ঠিক আমার থেকে ততটুকুই সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু শান সেইখানে ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো আমার থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। তোকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি, আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর শোকে মোড়ে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখির কি বোঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, যে আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতার সম্পর্কে আপনার কোনো আইডিয়াও নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমে হাবুডুবু খেলেন। শানকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছেন। এই যে আম্মু, তোমার চা, এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে তো চা ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে
মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো স্বাস্থ্যে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানের রুম থেকে বের হতেই বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেলাম। পেছনে ফিরতেই দেখি সামিরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাইয়ের বউ। এখন তো আপনি আমার কিউট ভাবি হন, তাহলে ভাবিটা কি? না সামিরা, তুমি তো জানো না আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিক হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না। স্কুলে ব্যাপারটা জানাজানি হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলে ডেকো। ঠিক আছে আপু, কিন্তু স্কুলের সবাই তো জানে তোমার ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আসলে মামা আমাকে সব জায়গাতে তার মেয়ের পরিচয় দিত, বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিক মতো খেতে দেয় না। এরপর মামা আর আমাকে বাসায় রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেলে থেকে আমি ইন্টার, অনার্স, মাস্টার্স শেষ করি। মাস্টার্স শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে আবেদন করি। আর ভাগ্যক্রমে আমার চাকরিটা হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতাম। এরই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল, শুক্রবারে আমাকে দেখতে আসবে। যথারীতি দেখতে এলো, আমাকে তাদের পছন্দ হলো। তারা বিয়ের পাকা কথা বলে গেল, কিন্তু তখনও তারা জানতো না আমি মামার বাড়ির আশ্রিতা, আমার বাবা মা নেই। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নই, বরং আমি তার বাড়ির আশ্রিতা, তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভাঙলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আংটি বাঁকা হলেও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া, অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে, এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছে না? ওমা, এ দেখি মার থেকে মাসির দরদ বেশি। বলি, এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন, তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, আমি নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। কুয়াশার আগমন। অত্যাচারের কথা অনেক শুনেছি, আজ যে সচক্ষে দেখলাম। কুয়াশার বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করেছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে। তবু তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কিনা বলো। মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কিনা? হ্যাঁ অথবা না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্য এমনটা করলে ঠিক আছে। আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখনো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরে সবই তো তোমার জানা আছে সামিরা। আপু, একটা কথা বলি? বল। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তোমার স্বামী। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলে তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বাহ সামিরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়াও শিখে গিয়েছ। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরে এসএসসি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পেতেছিলে কেন? আমি তোমার কাছে যাচ্ছিলাম আপু, হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথায় কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে তাকিয়া আপুকে ভাইয়ের বউ করতে। সামান্য পরিবর্তন করে তাকিয়ে দেওয়া হলো। কিন্তু আম্মু তাকিয়া আপুকে পছন্দ করে না। তাকিয়া আপু অনেক বেশি আধুনিক আর উচ্ছৃঙ্খল, যে আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করে বলতো, ইস,
কুয়াশার মতো এমন একটা মেয়েকে যদি আমার শানের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, তাকিয়া আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবাসে ভাইয়ার টাকাকে। ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থে ব্যবহার করেছে। যখন স্বার্থ হাসিল হয়ে যাবে ভাইয়াকে তখন আর কোনো প্রয়োজন পড়বে না। তাকিয়া তোমার ভাইয়ের লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি এবার বইমেলায় নাকি তাকিয়া আপুর বই বের হবে। তবে আমার মনে হয় না তার লেখা বই কেউ কিনে পড়বে। এত বড় নাম করে একজন লেখিকার বই পড়বে না কেন? আপুর যে কুকুরের মতো ব্যবহার, দু কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য। আমিও খুব এক্সাইটেড, তবে তাকে আপুর জন্য নয়, আমার আম্মুর এমনকি ভাইয়ারও পছন্দের একজন লেখিকা সাফিয়াতুল মুনতাহা আপুর জন্য। মুনতাহা আপু অনলাইনে একজন ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপু নাটক ও শর্ট ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। 2023 সালের বইমেলায় আপুর লেখা বইও প্রকাশিত হবে। আমার কতদিনের ইচ্ছা আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য। কিরে সামিরা, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের তো গল্প করছিস? ও নিশ্চয়ই তোকে কুবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধান থাকবি। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখেই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলেরা পাগল। একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুল ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সিনিয়র বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করব তাই। রাতে তো করতে পারিনি, তাই দিনে করব। তাড়াতাড়ি রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমি যখন বলেছি যাব না, আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই শান আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে আগাতে লাগলো। এ কি, কোন ধরনের অসভ্যতা আমি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। সিসি, আমি কি আপনার বডি দেখতে চেয়েছি? ডার্টি মাইন্ডের লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এটাই দেখাতে যাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকের কি অবস্থা করেছো। দেখো কীরকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওই রকমভাবে গরম পানি ছুটতে? হা হা হা। আহা, নিজের বেলায় চালডা আর পরের বেলায় ধান্ডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সেই বেলায় কিচ্ছু না। আপনাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতই আপনাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথা কানে যায়নি? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি বলেই যেই না দরজা খুলতে যাব, তখনই শান পেছন থেকে আমার হাত মুচড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমি দিয়েছো, মলমও তুমি লাগাবা। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর শখ দিয়ে ক্ষত সরিয়ে তুলবে। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকিয়া আজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য তুমি দায়ী। তাকিয়া যদি সত্যি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মা গো টুরু লাভ, আপনার টুরু লাভ কখনোই আপনাকে ভালোবাসিনি। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি সচক্ষে দেখেছেন? দেখেননি তো। না দেখে আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। দিস ইজ দ্য মেন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনো আপনাকে চায়নি, চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করত। আপনার নারী নক্ষত্র জেনে আপনাকে বিয়ে করেছি। কুয়াশা ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন, এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষত স্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না। নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তার ওপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্যের সব বাদ দিয়ে বউয়ের টাকা বসে বসে খাবো। আমি কিছু বলতে যাব তার আগেই দরজায় টোকা পড়ল।
আপু, তুমি কি ভিতরে আছো? ভাইয়ের সাথে কিসের তো গল্প করছো, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে? আম্মু এখনই ডাকছে তোমায়, তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আমি আসছি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি? আগে আমার ক্ষত স্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আসছি বলে আমি দরজা খুলে চলে আসলাম। আম্মু ডেকেছ? হ্যাঁ বসো। তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বউ ভাতের আয়োজন করতে। তোর মামা মামিও তো আমাদের বাসায় আসেনি, সেই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ হাসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না। যেখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন, সেইখানে কি প্রয়োজন আছে ঘটা করে লোকজন জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। যদি তুই চাস এই কাগজে কলমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তো ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান না। আমি চাই তুই আর শান অন্য 5টা স্বাভাবিক কাপলের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, শান জুনিয়র হলেও এখন তোর স্বামী, তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকিয়া ভালো মেয়ে নয় মা, ওর কাজই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেয়া। তুই শানের স্ত্রী, তুই চাইলেই পারবি তাকিয়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মু, তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি, তো আমার নামও কুয়াশা নয়। প্রয়োজনে হুজুরের থেকে পানি পড়া এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবে তোমার ছেলে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন কুয়াশা কুয়াশা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হা হা হা, পাগলি মেয়ে আমার। আমিও চাই আমার অবুজ ছেলেটার একটু সুবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দেব যা তুই কখনো ভাবতে পারবি না। ওকে ডান, তাহলে এখন থেকে মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব, একটু ক্লু দাও তো। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেটাও তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি কি খেতে পছন্দ করে? তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশে না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার বর করছিস কেন? বাবা হয় তোর। সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে এক চড় দিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি, কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন উপরে উপরে শক্ত মনের মনে হয়, ভেতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করে শানের বিয়েটা দিয়েছি তো, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু, আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতের রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে রে মা, রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামলে নিতে পারবো। আমি আসলে অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগের মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজেই হাত দিতে চায় না, তারা কাজ করতে না পারাটাকে গর্বের মনে করে। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও সব কাজে পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর মুখ সেলাই করে দেব। সরি আম্মু, ভুল হয়ে গিয়েছে। এই যে দেখো কান ধরছি, এইবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু, আমি কি আপনাকে হেল্প করবো আপামনি? মিষ্টি কণ্ঠে পেছনে ফিরে দেখি আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মন বলল এটা হয়তো রেনু, তবু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে না যে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের, তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে, এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এইখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো, আমার প্রয়োজন হলে আমি ডেকে নেব।
ঠিক আছে আপামনি। আমি ঝটপট ফ্রিজ থেকে হাঁসের গোস্ত, ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আম্মুর থেকে জেনেছি শান আর আঙ্কেলের নাকি নারকেল দিয়ে হাঁসের গোস্ত আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পিষে রাখা ছিল, যার ফলে আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি এক চুলে গোস্ত বসিয়ে অন্য চুলায় পোলার চাল ভেজে নিলাম। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি আম্মু বেঁচে থাকতে যখন ছুটির দিনে কখনো রান্না করতে ইচ্ছে করত, আম্মুকেও আমি কিচেনে অ্যালাউ করতাম না। এই নিয়ে আম্মু আব্বু সারাক্ষণ আমাকে টিজ করত। পুরনো কথা মনে পড়তেই আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। প্রায় 3 ঘন্টা ব্যয় করে শান আর আঙ্কেলের পছন্দের হাঁসের গোস্ত, পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে ইলিশ, কচুরলতি দিয়ে ছোট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলাম। আপামনি রান্না শেষ হয়ে গিয়েছে। আপনি তো আমাকে ডাকলেন না। রেনু এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছে। তুমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপামনি। ফ্রেশ হয়ে এসে দেখে আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। আমাকে দেখে আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। মীরা মনে হচ্ছে আজ এ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার ওপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের ঘ্রাণে রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। ও অভিমান ভুলে এলাম খেতে, এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পিন পিন নীরবতা চলছে, কারো মুখে কোনো কথা নেই, যে যার মতো খাচ্ছে। হঠাৎ আঙ্কেল বলে উঠল, মীরা তোমার হাতটা দাও দেখি। কেন, কি করবে? তোমার রান্নার হাত দেখব। আজ হঠাৎ তো ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো হাজারবার বলে কচুরলতি রান্না করতে পারিনি। আজ হঠাৎ এই অধমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো রেনু? ও তো এত ভালো রান্না জানে না। আর সামিরা তো কখনো কিচেনে যায়নি, ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউ রান্না করিনি। ইনফ্যাক্ট আমরা কেউই আজ কিচেনে যাইনি। কুয়াশা একা হাতে সব কিছু রান্না করেছে। আমি রান্না করেছি শুনে আঙ্কেলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। আমি সাহস করে আঙ্কেলের হাত ধরে বললাম, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি, আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আমি ওর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সব সময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবারও নতুন বাবা মাকে খুঁজে নিব। কিন্তু সবার ভাগ্যে তো আবার সব সুখ জোটে না। আমার কথা শুনে আঙ্কেল চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাবার শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। বাবা গো, আঙ্কেলের যে রাগ দেখা গেল, আমার গালে ঠাঁটিয়ে এক চর বসিয়ে দিল। এই মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? ভিতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যেও মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলেছি। আমি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিতেই আঙ্কেল আমার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল। ওমা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। আমি সত্যি আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করিনি। মানুষ তার চাওয়ার থেকে বেশি কিছু পেলে হতভম্ব হয়ে যায়। কি করা উচিত অনুচিত সেই বোধটুকুও থাকে না। আমরা সেরকম অবস্থা হয়েছে, বুঝতে পারছি না আমার ঠিক কী রকম প্রতিক্রিয়া করা উচিত। আমি ঠায় সেইখানে দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আম্মু এসে বলল, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াইছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছপা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছ, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদও আগের মতো নেই। কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গিয়েছি? তুমি জানো
ভার্সিটির কত টিচাররা এখন আমার দিকে তাকিয়ে থাকে। হা হা হা, তোমার ওই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বর পেল কিভাবে। কিছুদিন পর দাদু হয়ে যাবে আর এখনও নিজেকে হ্যান্ডসাম দাবি করছো। দেখেছো আপু, তুমি মাত্র একদিন হয়েছে এই বাসায় বউ হয়ে এসেছো, আর এরই মধ্যে আমাদের বাসার পরিবেশটা পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো বাবা তোমাকে অনেক ভালোবাসবে। আমার তো হিংসা হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় রাখছি না সামিরা, তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমাকে এই বাসার থেকে বিদায় করে দেব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দিব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু, আমিও তোমার মতো আম্মুর মতো একজন আদর্শ শিক্ষিকা হব। আপু, তুমি বরং ঝটপট আমাকে ফুপি আম্মু বানিয়ে দাও বলেই সামিরা এক দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে দেখি শান কোলের ওপর ল্যাপটপ বসিয়ে কাজ করছে। আমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে শানের কোলের ওপর বসে পড়লাম। সিনিয়র বেবি, তোমার সাহস কীভাবে? সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেরিয়ে চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস কি করে হলো আমার কোলে বসার? কোলে বসেছি, বেশ করেছি। আপনি আমার বিয়ে করাবার, শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসারও অধিকার আমি রাখি। আর আজ থেকে আমি এই রুমে এই বিছানায় থাকবো। ইম্পসিবল, ভুলে আমার ধারের কাছে আসবে না। যেখানে আছে সেইখানে থাকো। ওমা, বিয়ে করেছি কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি জুনিয়র হ্যান্ডসাম হয় তাহলে তো কোনো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার কোল থেকে। যেই মুটকির মুটকি, তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সিরিয়াসলি আমি মুটকি? কোনো সন্দেহ আছে? এটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলায় খুশি হওয়ার কি আছে? আমার কত দিনের ইচ্ছা কেউ আমাকে মুটকি বলবে, আর আমি মুটকি কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। আজ আপনি আমার সেই চাওয়াটা পূরণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে শুটকি বলে খাপাতো, এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবতো এটি কি মানুষ নাকি হাড্ডির বস্তা। যাক, আজকের এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দিব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে ক্যালানি দিয়েছে। ড্যাড একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতেই শান সৌমেনে আমার হাত থেকে টাকা নিয়ে গেল। আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি, তোমাকে পরে শোধ করে দিব। আমিও শানের হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। মিস্টার শান, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়া তো সহজ নয় মিস্টার শ্রেয়াস আবরার শান। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা, এটা আমি খুব ভালো করে জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা, যার পেছনে ইচ্ছা ব্যয় করব। এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করাবো, আপনার ওপর সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচের টাকা দেব। অখাতে অনেক টাকা ব্যয় করেছেন আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন আমি একজন শিক্ষিকা। শিক্ষিকারা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করেই জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এটা? আপনি নিজ চোখে দেখুন। সি, এমন নোংরা একটা ভিডিও করতে তোমার একটু বিবেকে বাঁধলো না? এখনই ডিলিট করো বলছি। নো এ ডেয়ার, আপনি যদি আমার কথা অনুযায়ী না চলেন, এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, কেরিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে উধাও হয়ে যাবে। নাও ইয়োর চয়েস, আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করব। গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পেয়েছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিয়েছো। তুমি মোটেও ঠিক করনি সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখে আপনার লুঙ্গি আকাশে উঠে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাড়তারাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র আর নেই, ব্যাস ভিডিও করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না,
তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরাল করে দেই, অনেক লাইক কমেন্ট শেয়ার হবে। আপনার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাব। এক পৌষে কিন্তু শীত যায় না, আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নেব। উপস জুনিয়র, বিশ্বাস করো আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করিনি দেখতে, দেখো না, কলিজা ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই, কি করব বলো? সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, তখন আঙ্গুল তো বাঁকা করতেই হয়। শাওনের সাথে এভাবে মজার খুনসুটিতেই কেটে যায় এক সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আজ থেকে আবার স্কুলে জয়েন করতে হবে। আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। শানকে অনেকবার ডাকলাম কিন্তু উঠলো না। আমি জানি শান জেগে জেগে ঘুমানোর ভান করছে যাতে নামাজ পড়তে না হয়। শান খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সিনেমাতে দেখলাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে যেত। কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি ডিলের কথা ভুলে গিয়েছ? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছ। আমার কথার অবাধ্য হলে জানো তো কি করব? বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত প্যারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। আমি রুমটা গুছিয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে দেখি আম্মুর নাস্তা রেডি করছে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই তো এই 1 সপ্তাহ রান্না করছিস মা, আজকে থেকে তোর আবার স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিনভর বকবক করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়, তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। আমি নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসে মিনহাজ স্যারের সাথে দেখা হয়ে গেল। আরে কুয়াশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হলো কই, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? মিনহাজ স্যার আমার কথার উত্তর না দিয়ে বলল, কুয়াশা চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনও দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। বেশ বড় ক্যান্টিন এটা, অনেক মানুষের আনাগোনা হয় এখানে। কুয়াশা, কি খাবে বলো? খালি মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্র নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবে না বলতে হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। আমরা দুইজনে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের ওপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এইখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, সঙ্গ তাকিয়ে বসে রয়েছে। শুধু তাকে একা নয়, ওর সাথে একটা ছেলে বসে রয়েছে। দুইজনে এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে সামিরা আমাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে আমার চিনতে অসুবিধা হয়নি এইটা তাকিয়া। তার মানে আমার সন্দেহ ঠিক। তাকে সুইসাইড করার মিথ্যা নাটক করে শানের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আর শান সেইটা বুঝতেও পারেনি। আম্মু ঠিকই বলেছিল শানটা বড্ড অবুঝ, বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। আমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিলাম আমার জুনিয়র বরের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় আমি কিছুতে বুঝতে পারলাম না। আমি যতটুকু জানি তাকে একজন বড়লোক বাবার মেয়ে, ওর তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়। তারপর তাকিয়ে শানের থেকে কেন মিথ্যা কথা বলে টাকা নেয়? কি এমন কারণ থাকতে পারে? এ কি কুয়াশা, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে, কি হয়েছে কুয়াশা? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে 9ম শ্রেণীতে আমার জাবেদার ক্লাস নিতে হবে। বাসা থেকেও প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবছিলাম ঠিকমতো পারবো তো ক্লাস নিতে। তুমি বরং এখন বইয়ের পাতায় একটু চোখ বুলিয়ে নাও, আমার এখনই ক্লাস শুরু হবে, আসছি আমি, বাই। ঠিক আছে স্যার। মিনহাজ স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইডে কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতে পারিনি। ও শিট, সাপুরে বিন বাজানোর আগেই সব হাতছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত খুঁড়ে কিভাবে সব বের করতে হয় এই কুয়াশার খুব ভালো করে জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনি মিনহাজ স্যার বিল পরিশোধ করে গিয়েছে। আচ্ছা আঙ্কেল, 4 নম্বর টেবিলে যারা বসেছিল
আপনি কি তাদেরকে চিনেন? আমি তো খেয়াল করিনি মা। আচ্ছা 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। মা, এ মেয়েটার নাম তাকিয়া, আর ওর সাথে ওর হাজব্যান্ড রিয়ান। কিছুদিন আগেই এদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত, আমি উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলাম, কিন্তু মনোযোগ দিতে পারছি না। তাকিয়ার ব্যাপারটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমি ভেবেছিলাম সাধারণ সাপ হবে, কিন্তু এখন তো দেখছি সাক্ষাৎ কালনাগিনী। তাজা একটা বর থাকতেও আমার ভুলো ভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপারটা কেমন এক ফুলতো মালি টাইপের হয়ে গেল। তাকের ব্যাপারটা নিয়ে ছক কষছিলাম, এরই মধ্যে স্টুডেন্টরা বলে উঠলো, ম্যাম আমরা জাবেদার ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকারের, এটা নিশ্চয়ই তোমরা জানো। জি ম্যাম। 5 প্রকারের হিসাব বলো। 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয়, 5 ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায়, মালিকানা সত্ত্ব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। যেমন একটা উদাহরণ দেই, নগদ 10,000 টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা হলো। এইখানে আলমারি ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আলমারি হিসাব ডেবিট, আর নগদ অর্থ কমে যাওয়ার জন্য নগদান হিসাব ক্রেডিট। অন্য একটা উদাহরণ দেই, কামালের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। সেখানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর নগদ বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে জাবেদা হবে নগদ টাকা বৃদ্ধির কারণে নগদান হিসাব ডেবিট, অপরদিকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। এই একই নিয়মে সব জাবেদা করতে হবে। আগে বুঝতে হবে কোন হিসাবটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। জি ম্যাম, পারবো আমরা। লাঞ্চের পর আরও 2টা ক্লাস শেষ করে আমি আম্মু বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি শান ল্যাপটপ নিয়ে কাজ করছে। শান, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসো তো, খুবই ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো জগ থেকে পানি গ্লাসে ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাবো? হাও ফানি। শান, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি। তোমার কিছু দেখানো মানেই আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। এই তো বউয়ের বাধ্য গুলুমুলু বর। একটা গাল টেনে দিয়ে বললাম, এই একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এইটা আমার। আমার সেই ছোটোবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে আমার ভালো লাগে না। এটাকে আদর করা বলে, বুঝলে? লাগবে না আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। ফ্রেশ হয়ে এসে দেখি শান সত্যি সত্যি শরবত নিয়ে আসছে। এই নাও তোমার শরবত। এখন আবার মুখে তুলে খাই দিতে বলো না যেন। অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাড়তারা পোলাপ্যানকে এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কিনা বাসরাতে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে। সত্যি শান, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকা গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকে এর বিয়ের কথা জানার পরেও শানের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দেবে, বাট সেরকম কিছু হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তার তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে শান, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথায় তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। লুক অ্যাট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এইভাবে চিপকে থাকবে না, আর দ্বিতীয়ত এই রেকর্ডটা যে আমি ক্যাশ কাউন্টারের আঙ্কেলের মুখে শুনেছি। দেখো শান, অনেক হয়েছে আর নয়। তোমাকে আমি বারবার বলেছি তাকিয়া ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য স্ত্রীর মর্যাদা দেয়ার, কিন্তু তুমি তাকের থেকে ফিরে এসো। এসবের কোনো প্রয়োজন নেই আমার। তবুও তুমি তাকের থেকে ফিরে এসো। এটা শুধু আমার একা নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না।
আমি চাইলেও তাকিয়া আমাকে মুক্তি দিবে না। আমার যে তাকের কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন শান? চুপ করে থেকো না শান, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে। আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো শান। এরপর শান যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকিয়ার সত্য উদ্ঘাটন করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। এটা 2 পর্বের গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পরের পর্ব কালকে আপলোড করা হবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।